মিজান ল যাই যাই জিয়া আইসে জিয়া আমি ল যাই জয়পাড়া কলেজ মাঠে জিয়া আসছেন গেলাম অনেক পিছন থেকে দেখলাম খালকাটা কর্মসূচি নিয়ে গিয়েছিলেন খুবই বিখ্যাত কর্মসূচি 1977 সাল এই দেখলাম সাদা একটা টি শার্ট লেবেল এভিয়েটর গ্লাস ক্যাপ ও তার যে ভয়েস বক্তৃতা করছে লাইক এ হিরো ওই দিন থেকে আমি জানি না ওই দিন থেকে জিয়া আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিলেন। অনেক পদ পদবীর মানুষ আছে আমাদের দলে, হ্যাঁ, তাদের চেয়ে সাধারণ জনগণ অনেক জনগণ আছে তারা পেনকে বেশি অন করে, বেশি ভালোবাসে। জানেন আপনি একটা পদ নিয়ে বসে রইলেন, হ্যাঁ, কিন্তু আপনার ভিতরে ওই কাজটা যদি ঠিক মতো না করে তাহলে ওইটা আমার কাছে মূল্যহীন, আমার কাছে খুব একটা বেশি ইয়ে মনে হয় না। বিবিসির একটা পলিসি আছে, কোনো পলিটিক্যাল লোক কিন্তু বিবিসিতে কাজ করতে পারবে না। শুধু বিবিসি না, ভয়েস অফ আমেরিকা বলেন বা ইন্টারন্যাশনাল মিডিয়া যেগুলোই আছে। তো যাই হোক, তো আমি ওইটা উপেক্ষা করে যে আমার চাকরি গেলে চলে যায়, বাট আমি একটু এইটা তো আমি তো অন করি, আদালত রহমান কোকো সাহেবকে অন করি, তারেক রহমান সাহেবকে অন করি, ম্যাডাম জিয়াকে অন করি, হ্যাঁ, জিয়াউর রহমানকে অন করি। এমন রাজনীতি করো না তোমার অ্যাবসেন্সে আমাদের জন্য কোনো অসুবিধা হয়। বাংলাদেশ ইতিমধ্যে নির্বাচনের হাওয়া শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক পোস্টার চারিদিকে তাকালেই, এবং যারা মনোনয়ন প্রত্যাশী, যারা মনে করছেন সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন বিভিন্ন দল থেকে, তারা কিন্তু অলরেডি কাজ করছেন, আমাদের দোরগোড়ায় আসছেন, কথা বলছেন। আমরাও সালমান শোয়ের পক্ষ থেকে জানতে চাই যারা নির্বাচন করছেন তাদের দায়বদ্ধতার জায়গায় কতটুকু, তাদের ইমেজ কতটুকু ক্লিন, এবং আমরা কেমন সংসদ সদস্য পেতে যাচ্ছি, এবং তারা আসলে নির্বাচিত হলে আমাদের জন্য আসলে করবেনটা কি। আমরা আজকে যাকে অতিথি হিসেবে পেয়েছি তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক। তিনি অনেক বছর ধরে সাংবাদিকতা করেছেন, বেশ কিছু ইন্টারন্যাশনাল মিডিয়াতে কাজ করেছেন, ন্যাশনালি কাজ করেছেন, এবং সেখানেই তার সাথে আমার পরিচয় হয়েছিল সেই 2015-16 সালের কথা যদি বলি, সেই সময়টাতে রেডিও ট্রুতে। এবং এখন তিনি নারায়ণগঞ্জ 4 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমি প্রথমত মিজান ভাই খুবই আনন্দিত যে আপনার মতো একজন ক্লিন ইমেজের মানুষ তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বুঝতে চাই যে আপনি সাংবাদিকতা থেকে রাজনীতি, নাকি এর আগে মানে ইন্সপিরেশনের জায়গাটা কোত্থেকে শুরু হইলো, কেন মনে হচ্ছে যে সামনে নির্বাচনটা আপনি করবেন? ধন্যবাদ সালমান। প্রথমেই আমি আমার নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ 4 ফতুল্লাহ সিদ্ধিরগঞ্জ এলাকার জনগণকে সালাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি। অ্যাকচুয়ালি তুমি আমাকে যে প্রশ্নটা করলা, আমি আসলে রাজনীতি থেকে, সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসিনি। আমি এসেছি মানে রাজনীতি থেকে সাংবাদিকতায়। এটার ব্যাখ্যাটা আমি তোমাকে আমি একটু দিচ্ছি। জি জি। আমি এখন যে কথাগুলা বলবো, এই কথাগুলা নাকি আল্লাহকে হাজির নাজির করে বলবো। জি, ঠিক আছে। আমার বয়স যখন 7, ক্লাস 2-তে পড়িনি, আমার আব্বা সরকারি চাকরি ছিলেন, সরকারি কর্মকর্তা, দোহারে পোস্টিং ছিল। ওখানেই আমার শিশু কৈশোর যৌবনের অনেকটা কেটেছে। তো তখন আমি ক্লাস 2-তে পড়ি। তো আমার সিস্টার কাজিন, আব্বার কলিগের মেয়ে, উনি ক্লাস 7-এ পড়েন। তো ওনার সাথে আমি বেশি সময় কাটাতাম আর কি। তো আপা একদিন বলছেন আমাকে ওই আঞ্চলিক ভাষায়, দোহারের একটা আঞ্চলিক ভাষাতে, প্রত্যেকটা জায়গার একটা আঞ্চলিক ভাষা থাকে, বলছেন মিজান ল যাই জিয়া আইসে জিয়া। আমি ল যাই জয়পাড়া কলেজ মাঠে জিয়া আসছেন গেলাম, অনেক পিছন থেকে দেখলাম খালকাটা কর্মসূচি নিয়ে গিয়েছিলেন। খুবই বিখ্যাত কর্মসূচি, 1977 সাল। এই দেখলাম সাদা একটা টি শার্ট, লেবেল এভিয়েটর গ্লাস, ক্যাপ ও তার যে ভয়েস বক্তৃতা করছে লাইক এ হিরো। ওই দিন থেকে আমি জানি না, ওই দিন থেকে জিয়া আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিলেন। সেই থেকে আমার শুরু। এখন আপনি বলতে পারেন যে আপনার এই এত আগের স্মৃতি আপনার মনে আছে? হ্যাঁ, নিশ্চয়ই। নট অনলি জাস্ট ট্রু। আমি আমার মার ব্রেস্ট ফিডিং কবে করেছি ওইটা আমার মনে আছে। আমি মার ব্রেস্ট ফিডিং করতাম বাসায়,
আবার একটু বের হইতাম, আবার আধা ঘন্টা পরে খেয়ে যেতাম। তো মা যে মাতৃত্বের আত্মতৃপ্তির যে হাসি আমাকে দিয়ে হাসতেন, ওই চেহারাটা এখনও আমার মনে পড়ে। আপনি বিশ্বাস করবেন, আল্লাহ আমাকে স্মৃতিশক্তিটা দিয়েছেন আর কি। যাই হোক, সেদিন থেকে জিয়ার মনে প্রাণে ঢুকে যায়। তারপরে চলে আসে 1979 জাতীয় সংসদ ইলেকশন। 2 বছর পর 2 বছর পর ক্লাস 4-এ পড়ি। ওখানকার জাতীয় সংসদ ইলেকশনে ক্যাপ্টেন নুরুল হক সাহেব, ধানের শীষ মার্কা, ওই জিয়ার টানে, ধানের শীষের টানে ক্যাপ্টেন নুরুল হকের মিছিল, ফাইনাল যে মিছিলটা হয়েছিল ইলেকশনের আগে, সেটাতে আমি 20 মাইল জয়পাড়া থেকে মকসুদপুর পর্যন্ত কাঁচা রাস্তা, এই বয়সে হাফ প্যান্ট পরা, হ্যাঁ, বাসা থেকে না বলে চলে গিয়েছিলাম। আস্তে আস্তে রাত 10টা বেজে গিয়েছিল। আসার পর আব্বা বেতের কঞ্চি দিয়ে একদম হাঁটিয়ে ফেলেছিল আমার রান। তো আসলে মন থেকে যদি কেউ কিছু রিসিভ করে, ওটা কিন্তু আপনি যতই মারেন, যতই কাটেন, আপনি সরাতে পারবেন না। আমি সেই জিয়াউর রহমানের টানে, আমার স্বাধীনতার ঘোষক, আমার লিডার, হ্যাঁ, তো ওই টানে আমি গিয়েছিলাম। ক্যাপ্টেন নুরুল হক, উনি অবশ্য পরে নৌ পরিবহন মন্ত্রী হয়েছিলেন। এনিওয়ে, তারপরে আমি একটু ধাপে ধাপে আসছি। জি 81 সাল, জয়পাড়া পাইলট হাই স্কুল বনাম পাশের থানা নবাবগঞ্জ পাইলট হাই স্কুলে একটা ফুটবল টুর্নামেন্ট ছিল নবাবগঞ্জ পাইলট হাই স্কুল মাঠে। বেলা 11টার দিকে বোধহয় হবে। চারিদিকে খেলা শুরু হওয়ার আগেই অ্যানাউন্স হয়ে গেল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে। খেলা বন্ধ হয়ে গেল। আমরা চলে আসলাম। এসে দেখলাম আমার বাবা মা কাঁদছেন, আব্বা মা দুজনই কাঁদছেন। তা আমিও ওনাদের কান্না দেখে আমিও খুব কাঁদছি আর কি। তো এইটা হলো আমার জিয়ার প্রতি ভালোবাসা। তারপরে স্কুল গেল, ওই ছোটোখাটো যাওয়া আসা করি, বাট পদ পদবীর কোনো ব্যাপার স্যাপার নাই এই জায়গায়। কলেজেও তাই, আমি ওইটা নিয়ে কখনোই চিন্তা করি নাই যে আমার পদ পদবী দরকার। এসে কলেজে এসে ফ্যাসিস্ট এরশাদের তাকে পতনের আন্দোলনে ম্যাডাম জিয়ার পেছনে আমি বহুবার, আমার পেছনে আমি প্রসেশনে অংশগ্রহণ করেছি। জয়পাড়া থেকে ঢাকা সিটিতে চলে আসি দোয়ার থেকে। একটা ঘটনা বলি আমি। ওই প্রোগ্রামটা ছিল শাপলা মতিঝিল চত্বর থেকে শুরু করে মশাল মিছিল, হ্যাঁ, দৈনিক বাংলা হয়ে, পুরোনো পল্টন মোড় হয়ে, প্রেস ক্লাব হয়ে, ওইদিকে পল্টন মৎস্য ভবন হয়ে, কাকরাইল হয়ে আবার মতিঝিলে যাওয়া। তো আমরা যখন মতিঝিল থেকে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি সামনে যখন আসলাম, তখন ওই গুন্ডা বাহিনী, এরশাদের গুন্ডা বাহিনী এবং আমাদেরকে ফাঁকা ফায়ার এবং মেরে, রাবার বুলেট মেরে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তো আমি তখন দৌড়িয়ে, আমি ভালো ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম। পরে আমি ন্যাশনালে কম্পিটিশন করেছি, ঢাকা ফার্স্ট ডিভিশন খেলেছি। তো ওই বিল্ডিংয়ে আমার যাওয়া আসা ছিল আগে থেকে। তো বড় সিনিয়র প্লেয়ার আমাকে চিনতেন। তা আমি ওই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যাই, আমি সহ 15-20 জন। আমি যে পুলিশকে চোখ ফাঁকি দেওয়ার জন্য আমি করলাম কি, মাঠে দাঁড়াই গেলাম র্যাকেট নিয়ে, হ্যাঁ, র্যাকেট প্লেয়ার, যেটা পুলিশ না বুঝতে পারে যে আমি এই প্রসেশনে ছিলাম। বাকি তো যারা ঢুকছে প্রত্যেকে অ্যারেস্ট হয়ে গেছে। আমি তো ইন্টারমিডিয়েট, আমার সামনে পরীক্ষা। তো ওই দিন কিন্তু আমি অ্যারেস্ট হয়ে যেতে পারতাম, এবং অ্যারেস্ট হয়ে যাওয়াটা কি খুব ভালো হতো? আমি ডেফিনেটলি না, কারণ আমার ওই সময় যদি আমি অ্যারেস্ট হয়ে যেতাম, তখন আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা সামনে, আমার এরপরে আমি পারতাম কি পারতাম না, ওটা আনসার্টেন ছিল। তো এটা কিন্তু আমার বুদ্ধির কারণে কিন্তু আমি ওখান থেকে পার হয়ে গেছি আর কি। যাই হোক, এনিওয়ে, এরশাদ পতনের সময় সবসময় ছিলাম, কিন্তু পদ পদবী আমার কাছে খুব বড় কিছু মনে হয় নাই আর কি। আমার কাছে মনে হয় নাই, আমি এটা করিও নাই, কখনো চেষ্টাও করি নাই। বাট আমার উপরে একটা ছিল, সংযোগ ছিল, তো আমার ওইটা দরকার হয় নাই আর কি। তো তারপরে আপনি সাংবাদিকতায় কবে থেকে? আচ্ছা, তারপরে আমি আপনাকে একটু খুলে বলি। আচ্ছা, তারপরে 91-এ গ্র্যাজুয়েশন পরীক্ষা আমার, ঠিক আছে। ঠিক
পরীক্ষার মাঝখানে জাতীয় সংসদ ইলেকশন। আমার একটা পরীক্ষার পরে আমার মনে আছে 17 দিন বন্ধ ছিল। আমি তখন অলরেডি আমরা শিফটেড নারায়ণগঞ্জে, ঠিক আছে, 88-এ শিফটেড, 91-এ দোহার থেকে নারায়ণগঞ্জে। আব্বা রিটায়ার করেছেন। আমার জয়পাড়ায় দোহারে অনেক বন্ধু বান্ধব, অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক ছোটবেলা থেকে এটা তো অন্যরকম একটা ব্যাপার। আমি ফর জিয়াউর রহমান, ফর ধানের শীষ, ম্যাডাম খালেদা জিয়ার জন্যে আমি কিন্তু দোহারে 12 দিন সময় কাটিয়েছি পরীক্ষার মধ্যে। হ্যাঁ, ইলেকশন ক্যাম্পেইনে, ঠিক আছে। এটা অনলি ফর ভালোবাসা, আর কিচ্ছু না। কিন্তু আমার কোনো অফিসিয়ালি দায়িত্ব ছিল না। এবং আপনি একটা জিনিস জানবেন, এখনো বুঝবেন, অনেক পদ পদবীর মানুষ আছে আমাদের দলে, হ্যাঁ, তাদের চেয়ে সাধারণ জনগণ, অনেক জনগণ আছে তারা বিএনপিকে বেশি অন করে, বেশি ভালোবাসে, জানেন আপনি। এটা আপনি মানে, আমি এখন ঘুরছি তো জায়গায় জায়গায়, আমি যেখানে যাচ্ছি আল্লাহর রহমতে প্রচুর রেসপন্স পাচ্ছি, এবং প্রত্যেকটা মানুষের সাথে, সাধারণ মানুষ, আমি গণসংযোগ করছি, আমি পোস্টার লাগাচ্ছি, আমি লিফলেট বিতরণ করছি, আমি বিভিন্ন মসজিদের নামাজে প্রার্থনা করছি, দোয়া চাচ্ছি, আমি বিভিন্ন জানাজায় অংশ, আমি বিভিন্ন বিয়েতে যাচ্ছি। তো এনিওয়ে, তো ওইটা কিন্তু সবচেয়ে বড় জিনিস। আপনি একটা পদ নিয়ে বসে রইলেন, হ্যাঁ, কিন্তু আপনার ভিতরে ওই কাজটা যদি ঠিক মতো না করে, তাহলে ওইটা আমার কাছে মূল্যহীন, আমার কাছে খুব একটা বেশি মনে হয় না। আমি সবার কথা বলছি না, মানে আছে এরকম পদ ছাড়াও কিছু লোক আছে যারা জিয়াউর রহমানকে, ম্যাডাম জিয়াকে, তারেক রহমানকে, আরাফাত রহমান কোকো সাহেবকে, ওনাদেরকে বেশি ভালোবাসেন তাদের অ্যাক্টিভিটিসের কারণে। তো এনিওয়ে, তারপরে এইভাবেই চলতে থাকলো আর কি। তারপরে আমি একটু আমার ক্যারিয়ারের দিকে একটু মনোযোগ দিলাম। গ্র্যাজুয়েশনের পরে আমি মানে ব্রডকাস্ট জার্নালিজমে, যেটা আর কি, আমি বাংলাদেশ বেতার দিয়ে শুরু, তারপরে এটিএন বাংলা একদিন কাজ করেছিলাম, চ্যানেল আইতে কিছুদিন কাজ করেছিলাম, আর টিভিতে, ওখান থেকে আবার দিগন্তেও চলে যাই। দিগন্ত টেলিভিশনে, যেটা আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছে। শুধু এটা না, বন্ধ করে দিয়েছে চ্যানেল 1, ইসলামিক টিভি, আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে। এবং তখন কার্যত আসলে আমাদের মিডিয়াগুলা ভেন্টিলেশনে ছিল আর কি, নামে মাত্র দেখা যেত। আর তাদের, যাই হোক, এনিওয়ে, আমি অনেকগুলো চ্যানেলে কাজ করেছি। আমি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, বিবিসিতে অ্যাজ এ নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করেছি প্রায় 3 বছর। হ্যাঁ, আমেরিকার টাইম টেলিভিশনে, ওটা একটা বাইল্যাঙ্গুয়াল টেলিভিশন, দ্বিভাষিক টিভি আর কি, ওখানে আমি কাজ করছি দীর্ঘদিন। এখানে অনেকগুলো চ্যানেল কাজ করেছি। যাই হোক, তো আমি ছোট্ট একটা ঘটনা বলি আপনাকে, মানে আপনার ওই কথার প্রেক্ষিতে বলছি যে আপনি জার্নালিজম থেকে আপনি পলিটিক্সে কিভাবে রূপান্তর হলেন। আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম ছিল না। ধরেন আমি বিবিসিতে কাজ করছিলাম, তো আমাদের শ্রদ্ধেয় আরাফাত রহমান কোকো সাহেব ইন্তেকাল করলেন। উনি এই খবরটা পেলাম, সাথে সাথে আমি ওই বিবিসির এটাকে উপেক্ষা করে, বিবিসির একটা পলিসি আছে, কোনো পলিটিক্যাল লোক কিন্তু বিবিসিতে কাজ করতে পারবে না। শুধু বিবিসি না, ভয়েস অফ আমেরিকা বলেন বা ইন্টারন্যাশনাল মিডিয়া যেগুলোই আছে। তো যাই হোক, তো আমি ওইটা উপেক্ষা করে যে আমার চাকরি গেলে চলে যাক, বাট আমি এইটা তো আমি তো অন করি, আরাফাত রহমান কোকো সাহেবকে অন করি, তারেক রহমান সাহেবকে অন করি, ম্যাডাম জিয়াকে অন করি, হ্যাঁ, জিয়াউর রহমানকে অন করি। আমার চাকরি অনেক সম্মানিত একটা জায়গা সারা পৃথিবীতে, এটা কদর আছে এবং এটা আমি পাইও, এটা সত্যি কথা বলতে। উপেক্ষা করে আমি সোজা চলে যাই আমি কোকো সাহেবের শ্বশুর বাড়ি, ওনাদের সাথে আমার একটা পারিবারিক একটা সম্পর্ক আছে। তো চলে যাই, তো একটা ভয়ও কাজ করছিল যে এই খবরটা লিক হয়ে গেলে হয়তো চাকরিটা, কাজটা, কিন্তু তারপরে আমাকে তো বাদ দিয়ে দিবে বা এরকম একটা কিছু। তো ভাগ্যক্রমে কোনো মিডিয়ার সামনে পড়েই নাই, তো চলে যাই। তো ওনার কোকো সাহেবের শ্বশুর সৈয়দ হাসান রেজা সাহেব, উনি আমার গার্ডিয়ান ভাইজান, বড় ভাইজান। তো উনি আমাকে নিয়ে ম্যাডামের বাসায় চলে আসেন। উনি একটু অসুস্থ ছিলেন, তো উনি আমাকে হাতে এখানে হাত দিয়ে উনি ভিতরে ঢুকেন
তখন স্পেশাল সিকিউরিটি গার্ডরা আমাকে আটকান আর কি। তো আমার সৌভাগ্য হয়েছিল ওই দিন ম্যাডাম জির রুমে যখন ওই নিচে আসলো ওই রতন পপু সাহেবের লাশটা আমার পাশে দাঁড়ানো, আমি খুব কাছে ছিলাম ম্যাডামের, সৌভাগ্য হয়েছিল এই কারণেই উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। এনিওয়ে, তো এদিকে বিবিসি ওই খবরটা অবশ্য জানতে পারেনি, তো অটোমেটিক্যালি পরে আমি আমেরিকায় চলে যাই, পরে ওই আমাদের রোলটা অবশ্য ভিন্ন কারণে অফ হয়ে যায়। ভাই এনিওয়ে, আমি যদি একটু এভাবে প্রশ্ন করি, ধরেন আপনি বিগত 15 বছরের একটা বড় সময় সাংবাদিকতা করেছেন। হ্যাঁ, আমি 15 বছর না, আমি কাজ করছি 30 বছর। অফকোর্স, বাট আওয়ামী লীগের 15 বছরের কথা বলি, সে সময়টারও একটা বড় অংশ আপনি তো সাংবাদিকতাই করলেন। জি জি জি। এবং এমন চ্যানেলে কাজ করেছেন যেটা বন্ধ হয়ে গেছে ওই সময়ে। হ্যাঁ, আমি তখন রাইট, দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেল। আমাকে একটা জিনিস একটু আপনার মূল্যায়নটা জানতে চাই। আমরা তো বাহির থেকে যেটা দেখি আর কি, যে একটা ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে সমাজের অনেকগুলো যন্ত্র কাজ করে, এর মধ্যে সংবাদ মাধ্যম এটাও কিন্তু একটা বড় সাপোর্ট সিস্টেম। এটা একেবারে মানে প্রথম আর কি, আমি মানে ইন্ডিগ্রেটস এই সাংবাদিকতার যে বিষয়টা, হ্যাঁ, এটা খুবই টাচি একটা ব্যাপার। তো হ্যাঁ, কারণ সংবাদ মাধ্যমে তো সমাজের আয়না হওয়ার কথা। এক্স্যাক্টলি, যা ঘটছে সেটাই আমি রিপ্রেজেন্ট করব। সেটাই। তো এখন এখানে আপনি নিজেও লক্ষ্য করেছেন জি, যে এই তথাকথিত যে সংবাদ সম্মেলনগুলো ডাকা হতো, জি, যেখানে গান গাওয়া হতো, হ্যাঁ, যেখানে গান বলা হতো আমার কোনো প্রশ্ন নাই, আমি শুধু প্রশ্ন করতে আসছি। হ্যাঁ, প্রশ্ন, এবং প্রশ্নের যে ধরন এবং যেই চাটুকারিতা, এটাতে এই আজকে ফ্যাসিস্ট বানানোর পেছনে তারা অন্যতম দায়ী। বুঝতে পেরেছেন? তারা অন্যতম দায়ী, কারণ প্রত্যেকের হাতে তো একটা মিডিয়া তো একটা অস্ত্র, বড় অস্ত্র। প্রত্যেকের হাতে যদি ওই অস্ত্রগুলা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, হ্যাঁ, তখন ওই লোকগুলা যখন তাদেরকে বোঝাতে থাকে যে আপা নেত্রী, আপনি তো সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে গেছেন, এই ধরনের কথা যখন বলে, তখন অটোমেটিক্যালি সাইকোলজিক্যালি যখন চারিদিক থেকে শুনতে থাকে, আমি যখন বলতে থাকবো সালমানকে, সালমান তুমি সেরা, তুমি সেরা, তোমার উপরে পৃথিবীতে কোনো আর যে নাই, এই নাই সেই নাই, হ্যাঁ, আর তুমি যখন বলতে থাকবা আমার উপরে কিছু নাই, হ্যাঁ মিজান ভাই আপনি আনপ্যারালাল, আপনার উপরে কোনো নেতা হয় না আপনার উপরে, তখন অটোমেটিক্যালি ওই কাজগুলা করতে থাকে সাইকোলজি। তখন তো ধরাকে সবকিছু তাদের নিয়ন্ত্রণে, হ্যাঁ, কোনো কথা বলা যাচ্ছে না, বললেই গুম খুন, হ্যাঁ, এইগুলা। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। জি, আমি টাইম টেলিভিশনে আমেরিকাতে, আমি টাইম টেলিভিশন বলি না, ওটা টাইম বোমা বলি ওটাকে। আমি টাইম টেলিভিশনে কাজ করছিলাম, 18 সালের কথা বলছি আমি ওখানে। আমি 6 বছরে মোটামুটি বেশ কয়েকটা আমি কাজ করেছি, তো কন্টিনিউয়াস বোধহয় 2 বছর আমি কাজ করেছি। তো 18 সালে আমি কাজ করছিলাম, তো হঠাৎ করে একদিন আমার সিইও আবু তাহের সাহেব, উনি জানতেন আমার রক্তে যে বিএনপি, ওই ডেডিকেটেড বিএনপি, এটা জানতেন। ওকে, সিইও সাহেব উনি আমায় হঠাৎ করে একদিন ফোন দিলেন সন্ধ্যার পরে। আমি জ্যাকসন হাইটসে আড্ডা মারছিলাম। জ্যাকসন হাইটস মানে বাংলাদেশ অধ্যুষিত একটা এরিয়া, আর আমার ওখান থেকে টেলিভিশনটা খুব বেশি দূরে না, এই ধরেন 2 কিলো হবে, ট্রেনে যাওয়া আসা করি। তা আমাকে ফোন দিয়ে বলছি, মিজান ভাই আপনি কোথায়? আমি বললাম যে ভাইজান আমি তো জ্যাকসন হাইটসে, আপনি তাড়াতাড়ি চলে আসেন, আমরা একটা বোমা ফাটাবো। তো আমি ন্যাচারালি ওখান থেকে জ্যাকসন হাইটস থেকে আমার স্টেশন ওইটা ম্যানহাটনের খুব কাছে, তো মোটামুটি আমি রেগুলার ট্রেনই চলাচল করি, মেট্রোতে যাই, $1.25 বোধহয় কাটা যায়। জি, তো আমি ওনার কথা শুনে সাথে সাথে আমি একটা ট্যাক্সি নিলাম, $10 দিয়ে নামলাম। যেই আমি প্রথমে মানে আমি ওয়াশরুমে গেলাম যে আমার ফ্রেশ হবো, জি, তো দেখি বন্ধ। তো আমি 30 সেকেন্ড দাঁড়ালাম, ও মাই গড, দেখি একটা লোক বেরিয়ে আসছে, পরিচিত মনে হচ্ছে, ও মাই গড, জাস্টিস এসকে সিনহা। হ্যাঁ, আমি তো মানে আশ্চর্য হয়ে গেলাম। পরে ইন্টারভিউটা করা হয়েছিল, পরিচয় টরিচয় করাইলো আমাকে। পরে আমার যারা কলিগ ছিলেন এটা মানে প্রেজেন্ট করার সাহস তারা পাননি, আমি বরং আরো খুব পেয়েছি যে এটাই দরকার আমার। অথচ আমার মা
I'm only son of my parents and my 6 sisters. All are married. My mother lives in নারায়ণগঞ্জ। আমার ওয়াইফ বাচ্চারা আছে এখানে, ঠিক আছে। আমি সাহস করে আমি কিন্তু ওই এটা করে ফেললাম, এবং ওটা নিয়ে একটা মোটামুটি একটা ভাইরাল হয়ে গেল। 2-3 দিন পরে এটা নিয়ে সম্ভবত আমাকে, যেটা আমি জানি, এই ভিডিওটা নিয়ে বসছিলেন উপরের লেভেলের লোকজন বাংলাদেশে। হ্যাঁ, যে ওদের গায়ে যেহেতু আমাকে দেখা যাচ্ছে প্রথমে, তো তখন আমি, আমার পরিচিত একজন ছিল, উনি ফোন করে বলছেন আমাকে যে উনি তো বিএনপি চ্যানেলও কাজ করেছে, তারপর আওয়ামী লীগের চ্যানেলেও কাজ করেছে, বিবিসিতে কাজ করেছে। মানে বিবিসি বলাতে হয়তো একটু মানে নিউট্রালাইজ হয়েছে, মনে হয় নিউট্রালাইজ না ঠিক, মানে একটু ছাড় পেয়েছি আমার বোধ হয় আর কি। তো পরে উনি পরের দিন আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলেছেন যে ভাই আপনি তো হিট। বললাম কিভাবে খাই এটা? আমি তো, এটা আমার প্রফেশন, আমি তো এটা করবো। আপনার দেশে আসার কোনো প্ল্যান আছে? হ্যাঁ, দেশে আসবো না, আমার মা অসুস্থ মানুষ, আমার ওয়াইফ বাচ্চারা এখানে আছে, আমি প্রায়ই আসি। হ্যাঁ, বছরে 2বার আসি। তো আপনি আসেন না, আসলে সমস্যা হবে। তো সমস্যা হবে কি হবে সেটা তো বুঝলামই, যে আসলে আমি হয়তো আয়না করে থাকতাম, গুম হয়ে যেতাম, খেয়ে যেতাম। তো এটা একটা, মানে আমি মনে করি যে আমার লেভেল থেকে যেটুকু করার কথা, আরো কিছু অনেক ঘটনা আছে। আমি একটা ঘটনাই বললাম আর কি। জি মিজান ভাই, আমি এইভাবে একটু জানতে চাই যে যেই মানুষগুলোকে আমরা দেখেছি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে গিয়ে সামনে বসে চাটুকারি প্রশ্ন করছেন, এই মানুষগুলো যখন স্টেশনে আবার ফেরত আসতেন ওনার চ্যানেলে, ওনাদের এডিটোরিয়াল পলিসিটা কিরকম ছিল? মানে ওনারা আপনাদের কর্মীদের সাথে কেমন আচরণ? না, কর্মীদের সাথে আমরা আমি তো বিবিসি তো অন্য জিনিস, রাইট, ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি কাউকে কেয়ার করে না। আমি এই প্রসঙ্গে মানে একজনের কথা বলতে চাই, না বললেই হয় না। আমাদের যে তখনকার আমি যে কাজ করতাম, সাবি মোস্তাফা শেখ, ভাই, উনি, আমি দেখতাম যে উনি যেটা সত্যি সেটাই উনি ইয়ে করতেন। এখনো করেন, সবাই করেন, কিন্তু এই যে যারা আমরা যারা বাংলাদেশের চ্যানেলগুলোতে কাজ করতাম, হ্যাঁ আমি সেটাই জানতে চাচ্ছি। না, সেটাতে আমি লাস্ট কাজ করেছি দিগন্তে, ঠিক আছে। এরপরে তো বিবিসি থেকে তো আমি আমেরিকায় চলে যাই, এর পরের যে অন্য টেলিভিশনগুলোতে আমি কাজ করি, ঠিক আছে। তবে দিগন্তের মতোই চলতো। হ্যাঁ, ঠিক আছে, দ্যাটস ওয়াই বন্ধ করে দিছে, মানে ওই তাদের পলিসি অনুযায়ী করতে পারে নাই, যেতে পারে নাই, তাদের নিজস্ব পলিসিতে চলছে দিগন্ত টেলিভিশন। এবং আপনি তো নিশ্চয়ই জানেন, দিগন্ত টেলিভিশন শেষের দিকে কিন্তু টিআরপিতে প্রথম ছিল। টিআরপি যেটা মানে প্রথম ছিল, মানে সব শ্রেণীর মধ্যে তখনকার যে টিআরপি রিপোর্ট আসতো আর কি, পত্রিকা হিসেবে আমার দেশ খুব প্রথম দিকে ছিল, রাইট। মিজান ভাই, যদি একটু রাজনীতিতে ফিরি, নারায়ণগঞ্জকে আমরা যেভাবে মূল্যায়ন করি, আমরা সাধারণ মানুষজন, আমরা চিন্তা করি নারায়ণগঞ্জ মানে হচ্ছে অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধশালী জায়গা, যেখানে প্রচুর ইন্ডাস্ট্রিজ আছে, বাংলাদেশের অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা এটা, এবং এখনকার জন্য না, এটা বহু বছর ধরে হিস্ট্রিক্যালি। আবার আরেকটা দিক থেকে যদি চিন্তা করি, নারায়ণগঞ্জের কথা যখন আসে তখন মনে আসে যে এখানে বেশ কিছু সন্ত্রাসী আছে যারা মানুষের নেতা, যাদের পরিবার সন্ত্রাসী পরিবার, এবং যারা খেলা হবে বা এই ধরনের স্লোগান দিয়ে দেশের বাইরে বিখ্যাত, এবং তাদের যারা মানে তাদের প্রতিপক্ষ দল হিসেবে যারা আছেন তারাও তাদেরই লোকজন। এবং নারায়ণগঞ্জে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নানান ইস্যুস আছে। আপনি ক্লিন ইমেজের একটা মানুষ ভাইয়া, ফতুল্লার মানুষের জন্য বা এই অঞ্চলের মানুষের জন্য নিঃসন্দেহে একটা আশার কথা। আমি একটু বলবো যে এইগুলোকে আপনি অ্যাড্রেস কিভাবে করবেন? অনেক সমস্যা এখন আছে কিন্তু। না, আসলে হ্যাঁ, ঠিকই বলেছো। তবে একটা কথা, তুমি যে কথাটা বললা যে বিখ্যাত, যে খেলা হবে, এই হবে, এটা আসলে নেগেটিভ অর্থে বিখ্যাত, ঠিক আছে। পজিটিভিটি এর মধ্যে নাই। আর ওই পরিবার যেটা বলছো তুমি, বিখ্যাত পরিবার বা যেভাবেই বলো না কেন, ওইটা আমি স্বীকার করি না এই অর্থে, যেহেতু আমি তো ঘুরছি বেশ কিছুদিন, মানুষের যে পালস, মানুষ এখন চায় হলো ওই আর্মসের বল দেখায়, কিন্তু হবে না। হ্যাঁ, ঠিক আছে।
হৃদয়টা জয় করতে হবে, মানুষের হৃদয় জয় করতে হবে। তো সো ওই নেগেটিভিটির রাজনীতি ওইভাবে জোর করে এনে ওই করে প্রেশার করে ওইটার দিন শেষ, ঠিক আছে? এখন সাধারণ মানুষ, সাধারণ জনগণ, সব শ্রেণীর মানুষ এখন চায়, তারা ভালো মানুষ চায়, হ্যাঁ, ক্লিন ইমেজের মানুষ চায়, তারা চায় শিক্ষিত একজন মানুষ যারা পরিকল্পনা করতে পারবে, কাজ করতে পারবে, উপরে কাজ করতে পারবে। শুধু আমরা ওই স্লোগান দিলাম, মিছিল করলাম, কিন্তু কাজের জায়গায় যে কাজ করতে পারলাম না, ওরকম নেতাও কিন্তু তারা চান না। তারা চান যে এরকম একজন মানুষ যারা একদম রাষ্ট্রীয় পর্যায়ে নারায়ণগঞ্জ 4-এর জন্যে, সাধারণ মানুষের জন্যে এবং বড় বড় প্রজেক্ট আনার জন্যে, যদি আমার দল ক্ষমতায় না, আমি ক্ষমতা বলবো না, দায়িত্বে আনে আল্লাহ তাআলা, মানুষের সমর্থনে, সাধারণ মানুষের সমর্থনে, তাহলে আমি আশা করি যে এই জিনিসগুলো, আমি যে প্রবলেমগুলো আছে, আমি ইনশাল্লাহ গুছিয়ে ফেলতে পারবো ইনশাল্লাহ। মিজান ভাই, আপনার নির্বাচনী এলাকায় ইস্যুসগুলো কি কি আইডেন্টিফাই আপনি করলেন? আপনার আইডেন্টিফিকেশন শুনতে চাই, এবং এটার সমাধানে আপনি কি করার পরিকল্পনা আছে? আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো সমস্যা আছে। তার মধ্যে আমি সর্বাগ্রে যেই সমস্যার কথাটা বলবো, আমাদের দুইটা সাইড আছে। মানে একটা ডিএনডি বাঁধের একটা সমস্যা আছে। এটা 66 সালের একটা প্রকল্প। ওই সময় ধান হতো, হতো। তো ওই সময় 10টা ক্যানেল ছিল, হ্যাঁ। তো তার মধ্যে 8টা ক্যানেল অলরেডি মানে ব্লকড হয়ে গেছে, মানে বিভিন্নভাবে তারা নিয়ন্ত্রণ নিয়েছে। 2টা ক্যানেল এখনো আছে, যেটা কাজ করার সুযোগ আছে। এই কাজগুলা কেন আগের সাংসদরা করলেন না? যদিও সাংসদদের কাজ নীতি নির্ধারণ করা, তারপরে আমাদের বাংলাদেশ কনটেক্সটে, আমাদের এই উপমহাদেশের কনটেক্সটে শুধু ওই কাজ করলেই হবে না, আমাদের এই কনটেক্সটে কাজ করতে হবে, হ্যাঁ, এবং পাবলিকের সাথে রেখে কাজ করতে হবে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? কারণ আপনি শুধু সাংসদ বানালেন, সাংসদ অধিবেশন হলো, নীতি প্রণয়ন করলেন, এটাই এনাফ না। ওটার সাথেও যুক্ত থাকতে হবে, বরং ওইটার চেয়ে পাবলিকের সাথে মানুষের যে মাইন্ডসেট, হ্যাঁ, তারা চায় সবসময় যে আমার এমপি, আমি ডিরেক্ট যেতে পারি, আমি কথা বলতে পারি, আমার সমস্যাটা বলতে পারি। তো সেই হিসেবে আমার মাথায় ঢোকে না কেন এই কাজটা হয় না। এখানে আমার ধারণা অন্তত 30-40 লক্ষ লোক মানুষ এই বাঁধের এই পানি নিষ্কাশনের সমস্যায় আছে। এটা একটা বড় একটা সমস্যা। আরেকটা সমস্যা, এটা হলো আগের যে পুরাতন ঢাকা নারায়ণগঞ্জ রোড, পাগলা হয়ে ফতুল্লা হয়ে, এটা হলো উত্তর পাশ, আর দক্ষিণ পাশে নারায়ণগঞ্জ সিটি সহ এই গলাচিপা, মাসদায়, এই বাড়িভোগ, এই দিক হয়ে অনেকগুলা আছে, জায়গা আছে। এখানে আমার ধারণা 5-7 লাখ লোক একটা মানে ছোট্ট একটা ক্যানেলের জন্য আটকে আছে, ঠিক আছে? এখানে 10 মিনিট বৃষ্টি হলে একদম তলিয়ে যায়। আর এই যে পানির যে কষ্ট, কি যে কষ্ট, এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না, বুঝতে পারছেন? জি। তো আমি প্রথম চিন্তা করেছি, আল্লাহ যদি আমাকে এমপি বানায়, ম্যাডাম জিয়া আমাকে নমিনেশন দেন, দেশনায়ক তারেক রহমান স্যার আমাকে নমিনেশন দেন, স্থায়ী কমিটির মেম্বার আমাকে নমিনেশন দেন, আল্লাহ যদি আমাকে এমপি বানায়, আমি প্রথম এই কাজ দুটা করবো ইনশাল্লাহ। আর আরো কিছু কাজ আছে, যেমন ধরেন বক্তাবলী একটা ইউনিয়ন আছে নদীর ওই পারে, হ্যাঁ, সে এটা আপনার ধলেশ্বরী বুড়িগঙ্গার ওই পারে, ওখানে 1.5-2 লাখ মানুষ আছেন, কিন্তু এদের এখানে একটা হসপিটাল নাই। এরা অসুস্থ হয়ে গেলে এই নারায়ণগঞ্জ শহরে আসতে 2টা হসপিটাল আছে, ভিক্টোরিয়া এবং খানপুর হসপিটাল, মানে সরকারি আর কি। তো এখানে আসতে তাদের মানে দিন শেষ, 1.5 ঘন্টা 2 ঘন্টা। আর যে জ্যামের যে অবস্থা, এগুলো নিরসনকল্পে কাজ করতে হবে, ওখানে একটা হসপিটাল করার চিন্তা করেছি। আর আমি প্রথম যেদিন উচ্চারিত হয়েছিল যে মিজান, নাও দ্য ফিট ফর দ্য পোস্ট, তুমি এমপি হবে ইনশাল্লাহ, সেদিন থেকে আমি একটা বড় স্বপ্ন দেখছি, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আমি ফতুল্লাতে একটা বিশ্বমানের নন প্রফিটেবল একটা হসপিটাল করব ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। সেই যা দরকার, পৃথিবীতে অনেক
কানেকশন আমার আছে, অনেক কানেকশন আমেরিকাতে আছে। এটা ফান্ড কালেক্ট করার জন্য, হ্যাঁ ফান্ড কালেক্ট করতে হবে, গভর্নমেন্টের সহযোগিতা লাগবে, মানুষের সহযোগিতা লাগবে। আমাদের এলাকায় অনেক বড় বড় শিল্পপতিরা আছেন, তারা এগিয়ে আসবেন, সাধারণ মানুষজন এগিয়ে আসবেন, আমরা এগিয়ে যাব। তো এটা একটু পরের ব্যাপার, তবে এটা আমার মাথায় আছে। মিজান ভাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখেন আপনার আসনের, এবং এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি যদি নির্বাচিত হন সাংসদ হিসেবে, আপনার আসলে কি ধরনের ভূমিকা রাখবেন? এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন, জি, এখন কিন্তু বিএনপি আমরা কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে নাই। এই দায়িত্বটা কিন্তু ডক্টর ইউনূস স্যারের। জি, ঠিক আছে, অন্তর্বর্তী সরকারের এই দায়িত্বটা স্যার কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না, আমাদের কোশ্চেন। আমার লিডার তো তারেক রহমান স্যার তো জিরো টলারেন্সে চলে আসছে, যে আমাদের কোনো নেতা কর্মী কোনো রকম যদি কোনো উল্টাপাল্টা কিছু করে আমার সাথে সাথে বহিষ্কার হয়ে যাবে, এবং হয়েছেও তাই। হ্যাঁ, এখন আমরা তো সেই জায়গাটা তো আমাদের দায়িত্বটা তো পরে, আগে তো ইউনূস স্যারের দায়িত্ব, এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, যে এটাকে কন্ট্রোল কিভাবে করা যায়। ঠিক আছে, হ্যাঁ আমাদেরও কিছু আমাদের নামে আমাদের উপরে চাপায় দেওয়া করছে একজন, আমাদের উপরে নাম দেওয়া হচ্ছে। এই ঘটনা আপনি কয়েকদিন 2-3 দিন আগের যে ঘটনাটা, সেটার সাথে আপনি একটু মিলিয়ে দেখতে পারেন আর কি। ঠিক আছে, হ্যাঁ আমাদেরও যে কিছু আমাদের নামে বেনামে যে কিছু করছে না তাও না, আমি ওটা অস্বীকার করছি না, কিন্তু সেটা কিন্তু সাথে সাথে অ্যাকশন হচ্ছে। স্যার কিন্তু ওটা নির্দেশ দিয়ে দিচ্ছেন যে এদেরকে বহিষ্কার করে দাও, শেষ, এদের আমাদের কাছে ফিরতে পারছে না তারা। আমাদের পলিসি হলো, আমাদের দেশনায়কের পলিসি, যে আমরা এ দেশটা নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। তো সেই হিসেবে আমরা যারা আছি প্রত্যেককে নিয়ে আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা ওইভাবে কাজ করবো ইনশাল্লাহ। এখন যেটা আছে সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে আমাদের জন্য যথেষ্ট বেগ পেতে হয়। হ্যাঁ, কিন্তু এই রাষ্ট্রীয় প্রশাসন এনারা যদি অ্যাক্টিভ থাকেন, আমরা তো আছি, আমরা তো স্যারকে অনেক সাপোর্ট করছি, শ্রদ্ধা করছি। তো স্যার এইগুলা নিচ্ছেন না কেন, বা কেন করতে পারছেন না, এটা আমি ঠিক বলতে পারবো না। তবে স্যারের প্রতি আমার একটা অনুরোধ রইল স্যারের কাছে, আপনি যদি এই জিনিসটা, আমাদের ইলেকশনের ডেটটা স্যার যত লিঙ্গার করবেন, আপনি এটার পরিস্থিতি কিন্তু আপনার তত বাড়তে থাকবে, আপনার ফেস করতে হবে। সো স্যার, আপনি অনেক আমার সম্মানিত মানুষ, সারা দেশে সম্মানিত মানুষ, আপনি সারা পৃথিবীতে সম্মানিত মানুষ, আপনার সম্মানটা যেন স্যার নষ্ট না হয়, এই জন্য অবিলম্বে স্যার, আপনি কয়েকদিন আগেও ডিসেম্বরের কথা বলছেন, আপনি স্পেসিফিক একটা ডেট দিয়ে দেন যে ডিসেম্বরের এই তারিখে জাতীয় সংসদে ইলেকশন হবে। দেন পাবলিক, জনগণ যাকে চায় তার হাতে আপনি দায়িত্বটা অর্পণ করে দেন, তারা চলে যান। আপনি স্যার কোনো দলের লিডার হবেন না স্যার, আপনি দেশের লিডার হন স্যার। আমি আপনাকে স্যার খুব সম্মান করি স্যার, আপনাকে আমি জানি। হ্যাঁ, আপনাকে স্যার আমরা অসম্মানিত করতে চাই না, করবো না, বাট আপনি স্যার শুধু একটাই, যে আমার একটা ডেট দিয়ে দেন যে ডিসেম্বরের এত তারিখ ইলেকশন হবে, শেষ। মানে নির্বাচনমুখী আচরণের কথা বলছেন হয়তো। আমরা কি, আমি যদি মিজান ভাই আপনার এলাকার কথা বলি, নির্বাচনের পরিস্থিতি কি তৈরি হয়েছে? লেভেল প্লেইং ফিল্ড কি তৈরি হয়েছে? আমি তো মনে করি হ্যাঁ, লেভেল প্লেইং মোটামুটি 80% ইয়ে। এখন স্যার ডক্টর ইউনূস স্যার যদি দিয়ে দেন, এটা 2 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে একদম 100% ইয়ে চলে আসবে। সেক্ষেত্রে ধরেন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা এই মুহূর্তে আছেন, যদি জোট না হয়, জামাতের কথা বলি, বড় দলের কথা বলছি, এনসিপি আছে নতুন দল হিসেবে প্রমিনেন্ট, এরাও কি আপনি মনে করেন কিনা ওরাও ইকুয়ালি অপরচুনিটি পাবে নিজেদের কথাগুলো সবাই? না, আপনি যে প্রমিনেন্ট শব্দটা বললেন এটাতে আমার একটু আপত্তি আছে। জামাতকে প্রমিনেন্ট বলেন না, আপনি এনসিপি কে, হ্যাঁ জামাতকেও একটা, যাই হোক, এনিওয়ে যে যার মতো করতে পারে, হ্যাঁ সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমরা এখন এই মুহূর্তে কিছু বলতে পারবো না, আমার ডিসিশন তো স্যার নেবেন,
ম্যাডাম নিবেন, নির্বাহী কমিটি আছে যারা তারা নিবেন, যারা উপরে লেভেলে আছেন, যে এখনই আমরা বলতে পারছি না আমরা কার সাথে জোটে যাব কার সাথে যাব না। হ্যাঁ, আমাদের ইলেকশন জোট হতে পারে, আদর্শগত জোট হতে পারে, বিভিন্ন রকমের ইয়ে থাকে, ইকুয়েশন থাকে। তো সেই ইকুয়েশনগুলো আমরা যখন ক্লিয়ার মেসেজ পাবো স্যারের থেকে, দেশনায়কের থেকে যখন ক্লিয়ার মেসেজ পাবো, ম্যাডাম থেকে যখন ক্লিয়ার মেসেজ পাবো, তখন আমরা বলতে পারবো। তবে আমরা এককভাবে প্রস্তুত ইনশাল্লাহ। আমরা 300 সিটে এককভাবে প্রস্তুত। আমি যতটুকু জানি এবং আমি নারায়ণগঞ্জের কথা বলতে পারি, ঢাকা শহর কথা বলতে পারি, এককভাবে প্রস্তুত যে আমরা ইনশাল্লাহ এই স্যারকে আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট তৈরি করার জন্য আমরা জয় নিতে যাবো। আর স্পেশালি আমি যদি স্যার আমাকে নমিনেশন দেন ইনশাল্লাহ, আল্লাহর রহমত, আমি একটা কথা দিতে পারি, আমি আইকনিক একটা সিট দেবো নারায়ণগঞ্জ 4 থেকে ইনশাল্লাহ। বিকজ অফ আমাকে সবাই গ্রহণ করে নিচ্ছে ইনশাল্লাহ, আমাকে সবাই গ্রহণ করে নেয়, যেখানে যাই সেখানে আমি গ্রহণ করে নেয়। আমি কথা বলছি, হ্যাঁ আপনি বলতে পারেন আমি গ্যাসে হয়তো মানে নতুন, কিন্তু আমি গত 4 মাস যাবত কাজ করছি, আমি র্যান্ডম কাজ করছি, 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করছি, এবং সামনে আরও সময় আছে আল্লাহর মতে। আমি কাজ করছি, হ্যাঁ, মানুষের কাছে যাচ্ছি, দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, আমি পোস্টারিং করছি, লিফলেট করছি, নামাজি করছি, জানাজায় যাচ্ছি, বিয়েতে যাচ্ছি, কথা বলছি, বিভিন্নভাবে কাজ করছি। হ্যাঁ, তো সো আমি বিশ্বাস করি। আর স্যারের প্রতি আরেকটা রিকোয়েস্ট রইল, স্যার আপনি খুব ভালোভাবে বুঝে শুনে স্যার ইয়ে দিয়ে আর কি মানে নমিনেশন। ভাই, আপনার রাজনীতিতে আসাটা এটা আমাদের জন্য একটা ইন্সপিরেশন কারণ আপনি ওভার দ্য টাইম যে ইমেজটা তৈরি করেছেন, এই ক্লিন ইমেজের সংসদ সদস্য স্পেশালি আপনার আসন থেকে আমার মনে হয় না আমরা আসলে লাস্ট কবে পাইছি, মানে আমাদের জীবদ্দশায় আমরা। আচ্ছা, আসলে সালমান, তুমি তো আমার ছোট ভাই, পুরনো কলিগ, তুমি তো আমাকে চিট অফ দীর্ঘদিন চিনো, দেখছো, জানো। তো আমি চিন্তা করে দেখেছি আর কি, হ্যাঁ, যে আমার মতো ছেলে পেলে যদি না আসে রাজনীতিতে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, যারা অনেক উচ্চশিক্ষিত, সোবার, পশ, ক্লিন ইমেজ, তারা কিন্তু রাজনীতি থেকে একটু দূরে আছে। হ্যাঁ, বিকজ আমাদের অনেক এইসব পলিটিক্সে তারা অপছন্দ আছে, ভয় আছে, এই আছে। তা এখন কোশ্চেন হলো যে তারা যদি এগিয়ে না আসে, হ্যাঁ, তারা যদি এগিয়ে না আসে, দেশ চালাবে কারা? স্যারেরা তো আছেন, উপরে তো আছেনই, আমাদের এই লেভেলে, এই প্রান্তিক পর্যায়ে কাজ করার মতন ছেলে পেলে দরকার। তো আমি আজকে তোমার মাধ্যমে আজকে ওইসব লোকজনকে যারা এখনো বাকি আছেন, এই যারা উচ্চশিক্ষিত, সোবার, পশ, ক্লিন ইমেজ, আপনারা আসেন, এগিয়ে আসেন, আমার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের ছায়াতলে এগিয়ে আসেন। আমরা সবাই মিলে, হ্যাঁ, উপরের সব আমরা নিচে যারা থাকবো, সবাই মিলে আমরা এই দেশটাকে গড়ে তুলি, সত্যিকার অর্থে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ে তুলি। নইলে তো আমার জেনারেশন, তোমার পরের জেনারেশন এদেশে বাস করতে পারবে না। তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তো আমাদের স্যারের কিন্তু আরেকটা পলিসি আছে, আরেকটা কথা আছে, যে আমরা রিভেন্সের রাজনীতি করব না, আমরা প্রতিশোধের রাজনীতিতে যাব না, আমরা জড়াই ধরে মানুষকে ভালোবাসবো, ঠিক আছে? এবং আমি প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার আমার স্যার বলে দিচ্ছেন পারমিশন, যে যেতে হবে, মানুষকে মন জয় করতে হবে। আমরা ওই যে দিয়ে বন্দুক দিয়ে আর ওই যে পেশি শক্তি দিয়ে আমরা কিন্তু ওই মিছিল করাবো না, টানবো না, ওই ভোট দিব না, দিনের ভোট রাতে করবো না। আমরা যদি জনগণ যদি আমাদেরকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, তারাই আমাদের জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। তুমি একটা কথা বিশ্বাস করো, আমি এখন যেই বাড়িতে থাকি, এই বাড়িটা আমার দোতলা, 6 তলা হচ্ছে, আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি। আমার বাড়ির পাশে হাজার হাজার মানুষ চলাচল করে। আমার বাসায় এখনো আমি লাগাইনি, আমি এখনো দরজা খুলে আমি ঘুমাই, জানালা খুলে ঘুমাই, মানে একদম নারায়ণগঞ্জের মতো জায়গায়, একদম আমার ওই বাড়িটা। বিকজ অফ আমার একটা সৎসাহস আছে, সবাই আমাকে চেনে, জানে যে আমি কোন টাইপের মানুষ। আমার মহল্লায় কি আওয়ামী লীগ নাই? অবশ্যই আছে, তারাও আমাকে করছে যে আপনার ব্যাপারটা আলাদা, আপনি করেন। হ্যাঁ, তো আমি তো ওই আমার যে গ্রিলটা আছে ছোট, ওটা কাটতে 2 মিনিট লাগে। তা আমার তো ওই ভয় নাই। এবং আমি যেখানে যাই, যার সাথেই, যেই দলের সাথেই কথা বলি, যেই মানুষের সাথে ধর্ম বলেন, হ্যাঁ, এই যে ধরেন আমাদের যে
এই সনাতনী ধর্মের ভাই বোনেরা আছে, তারাও আমাকে রিসিভ করে নিচ্ছে। ক্যারিশমা বলতে কি, আমি ছোটবেলা থেকে ক্রিয়েটিভ মানুষ, ক্যারিশমেটিক মানুষ। আমার কন্টেক্ট থেকে যেখান থেকে আমি থাকবো ওখানে আমার ক্যারিশমা দেখাতে হবে, নাহলে আমার ঘুম হবে না। এটা হলো আমার আর কি, ঠিক আছে। আমি সারাটা জীবন শুধু এই ক্যারিয়ার নিয়ে, এই যে ক্যারিশমেটিক ক্যারিয়ার নিয়ে কিন্তু আমি ঘুরছি। তো এখন আল্লাহর রহমতে সেই সুযোগটা আশা করছি আল্লাহ আমাকে দিবে, সেই প্ল্যাটফর্মটা দিবে। মা বাবার দোয়া আছে অনেক আমার। বাবা বলে গেছিল সারা পৃথিবীতে সম্মান করবে, আমি সারা পৃথিবীতে সম্মান পাই। মা বলে গেছে আল্লাহ তোরে দোজাহানে আলোকিত করবে, সেটা আমি পাবো ইনশাল্লাহ। সেই প্ল্যাটফর্ম আমি অলরেডি পেয়ে গেছি, এবং স্যারেরা এখন এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করবেন, দেখবেন, খোঁজখবর নেবেন। স্যাররাও নিশ্চয়ই সব খোঁজখবর পান, জানেন। হ্যাঁ, তো এই আর কি। দ্যাটস ওয়ান্ডারফুল। মিজান ভাই, যদি বয়স হিসাব করি আপনি এখনো অনেক তরুণ। আমি যদি এই যে 5 অগাস্ট হলো, আওয়ামী লীগ বিতাড়িত হলো, এটার পেছনে যারা ভূমিকা রেখেছেন, এই বয়সের আপনার এলাকার যারা ভোটার আছেন তাদের জন্য স্পেশালি কোনো বার্তা আপনি আজকের এই পডকাস্ট থেকে দিতে চান কিনা, এবং ওভারঅল আপনার এলাকার অন্যান্য সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের জন্য কি বলবেন? আমি খুলি একটু একটা শব্দ বলে রাখি, আমি বলবো আপনার আসনটা একটা কুখ্যাত আসন থেকে আইন শৃঙ্খলা বিগত আমলে যারা সংসদ সদস্য ছিলেন সেখান থেকে কি একটা বিখ্যাত এবং সবার দেখার মতো একটা মডেল। ইনশাল্লাহ আমি এই কথা আগেই বলেছি, আমি একটা আইকনিক সিট উপহার দেবো ইনশাল্লাহ। আমার উপরে আস্থা রাখেন, স্যারকে বলবো স্যার আমার উপরে আস্থা রাখেন। আমি বললাম, আমি ওয়াদা করলাম যে আমি এই কাজটা করতে পারবো। হ্যাঁ, আর 5ই অগাস্টের পরে যে বিষয়টা, এটা সবাই অনুধাবন করছেন, এবং আমরাও ইয়ের বাইরে না। আমরা যদি এমন কোনো কাজ করি, আমাদেরকে ধরেন এবার ম্যান্ডেট দিল 5 বছর, চোখ বুঝে অল্প সময়ের মধ্যে 5 বছর চলে যাবে। আমাদের জন্য এরকম পরিস্থিতি তৈরি না হয় এই 5 ফ্যাসিস্টের মতো যে করে দেশ থেকে পালাতে হয়। ঠিক আছে, আমরা এমন এই জিনিস আমরা বুঝে গেছি। আমরা বহু আগেই বলছি, আমার স্যার বুঝে গেছেন। আর স্যারের 5 বছর আগের স্যার আর এখনকার স্যার কিন্তু রাত দিন ডিফারেন্স। ঠিক আছে, উনি এখন অনেক বেশি মানে দূরদর্শী। তো আমরা তাদের ফলোয়ার্স, তাদের কাজগুলা আমরা ওইভাবেই করব। এবং আমাদের যারা আছেন আমাদের স্যারের ছায়াতলে যারা আছেন, প্রত্যেকেই এই ব্যাপারে, প্রত্যেকেই বলবো না, 2-1 থাকতে পারে এরকম, এত বড় একটা ইয়ে হইতেই পারে, কিন্তু স্যার তো আগেই বলেছি যে জিরো টলারেন্স, মানে আপনাদের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আমরা কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। ঠিক আছে, এটা একটা। আর পার্সোনালি আমার কথা যদি বলেন, আমি কিন্তু আবার অন্য টেকনিক বলতে আমি মানে আমার ওয়েতে আমি কিন্তু মানুষের মন জয় করছি। ঠিক আছে, কারণ আমি মন জয় করছি যেন আমি এই নারায়ণগঞ্জ সিটে একটা মানে আইকনিক একজন এমপি হতে পারি, মানে যেটা গর্ব করতে পারে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ যে না, আমরা নারায়ণগঞ্জ থেকে, চারের থেকে ফতুল্লা সিদ্দিকগঞ্জ একজন এমপি পেয়েছিলাম, যেটা আমি করব। সেটার জন্য আমি ডেডিকেটেড করে দিয়েছি আমার মানে মানুষের জন্য। আল্লাহর দিকে তাকে আমি নিজের কাছে কমিটেড, আমার ফ্যামিলির কাছে কমিটেড, আমি আল্লাহর কাছে কমিটেড, আমার ইয়ের কাছে আমি কমিটেড। ঠিক আছে, আমি এই ঘটনার ছোট্ট একটা উদাহরণ, একটা কথা বলতে পারি। আমার 2টা ছেলে, আমার বড় ছেলেটা ইন্টারমিডিয়েট পড়ে আধুনিক ক্যান্টনমেন্টে, ইংলিশ ভার্সনে পড়ে। তো 5ই অগাস্টের আগে একটা বিয়েতে গিয়েছিলাম আর কি, একটা বড় একটা বিয়েতে গিয়েছিলাম ঢাকায়। আমি তো ঢাকায়, আমেরিকাতে অনেক বড় বড় বিয়েতে অ্যাটেন্ড করেছি জীবনে অনেক। তো যে আমি ওই ইয়েটা মানে কি বলে, এই সাজানো যেটাকে বলে আর কি, ডেকোরেশন ফুল দিয়ে সাজানোটা দেখে আমার চোখ ধাঁধায় গেছে। তো আমার খুব ভালো লাগছে। তো ওখানে খাওয়া টাওয়া করে শেষ করে আমি আমার ওয়াইফ, 2টা বাচ্চা। তা আমি বললাম বড়টাকে, ওকে বাবু বলি, বাবু আল্লাহ চাহে তো তোমার বিয়েতে এরকম একটা ডেকোরেশন করবো। তো আমাকে উত্তর দিল যে বাবু আমার বিয়ে এভাবে হবে না। ও কিন্তু এখনো ব্লেড লাগায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে এসে, এবং জিম করে, খেলাধুলা করে, আল্লাহর মতে অল স্কোয়ার, খুব ব্রিলিয়েন্ট। ঠিক আছে, পরীক্ষা চলছে এখন, ভালো পরীক্ষা হচ্ছে আল্লাহর মতে। তো বললো যে বাবু আমি তো এভাবে বিয়ে করবো না। কিভাবে করবো? যে আমি বিয়ে করবো
মসজিদে খেজুর খুলবো, এটা হলো ওর মেন্টালিটি। জি, আপনি বুঝতে পেরেছেন? আর ছোটটা, ওর নাম তাজওয়ার, ও আধুনিক ক্যান্টনমেন্টে পড়ে। আমার স্যারও এই স্কুলের ছাত্র ছিলেন আর কি, জি। তারেক স্যার। এনিওয়ে, ও ও ইংলিশ ভার্সনে পড়ে, ম্যাট্রিক দিবে। তারেক রহমান আপনি? হ্যাঁ, বাহ। আমি নিজেও যেহেতু আদর্জি ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করেছি, কিন্তু তুমি জানতে না এটা? জি, না, না না, স্যার তো ওই কলেজ থেকে ওকে। অবশ্য ওনাদের বাসা হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, জি, ওখানেই জি, ছিল আর কি। যাই হোক, জি। তুমি তো তোমার বাসা ওখানে, তুমি হ্যাঁ। পড়াশোনা করেছো। এনিওয়ে, জি। মাস 4 আগে একদিন ফোন দিয়েছে, আমি নারায়ণগঞ্জে, ও ঢাকায়। ফোন দিয়ে আমাকে বললো, সালাম দিল, আমি বললাম যে সালাম নিলাম, বললাম যে বাপি শুনলাম তুমি নাকি এমপি ইলেকশন করছো। আমি হ্যাঁ, আল্লাহর রহমত, আল্লাহ চাই করবো। কত বয়স ওর? ওর কত 16 হবে, 16। এই তো এসএসসি দিবে আর কি। জি। 16 হবে। তো বললো যে ভাবি একটা কথা বলি, মনে কিছু করবো না তো? তা আমি একটু ভয় পেয়ে গেলাম যে কি বলে না বলে, এখন আমি মানে ভিতরে ভিতরে ভয় পেয়ে গেলাম। তো বললো যে না না, বলো বলো। ভাবি এমন রাজনীতি করো না তোমার অ্যাবসেন্সে আমাদের যেন কোনো অসুবিধা হয়। এমন রাজনীতি করবা তোমার মানুষ, তোমার এলাকার মানুষ যেন আমাদেরকে মাথার উপরে তাজ হিসেবে তুলে রাখে। তো আমি কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। ছোট্ট একটা বাচ্চা ছেলে, সে কি কথাটা বলে বসছে, বুঝতে পারছেন? তো আমি কিন্তু সেই নিয়তে, সেই দিকে তাকিয়ে, আমার ওয়াইফও কিন্তু খুবই সোবার একটা গান, ঠিক আছে? হ্যাঁ, সেও কিন্তু মানে তার কিন্তু ওরকম ডিমান্ড কিছু নাই। আমরা আমাদের কাজ হলো যে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখি, একটু ভালো থাকতে পারলে, ভালো সুস্থভাবে, ভালো পোশাক পরলাম, ভালো খেলাম দিলাম, একটা ভালো গাড়ি টাড়ি ছিল, গাড়ি এখন আবার হবে ইনশাল্লাহ। আমার কিছু বড় কিছু ব্যাপার। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের তো ব্যক্তিগত তো এখন ব্যাপারটা এরকম, তো এখন কারো না কারো দায়িত্ব নিতে হবে। এখন এই যে শ্রেণী যারা আসেনি, এখন আমি তাদেরকে মানে আমি আসতে বলছি, আসেন আপনারা, একটু সাহস করে আসেন। আপনারা চালাবেন দেশ, আমরা দেশ চালাবো, আমরা দেশ চালাবো। আমরা শুধু, আমি শুধু ফতুল্লাহ সেদিন নিয়ে শুধু চিন্তা করি না, কিন্তু স্যার যদি চান, স্যারের সাথে আমি কাজ করতে প্রস্তুত আছি। স্যার যদি চান যে স্যারের সাথে, স্যার যদি আরো বড় পুরো দায়িত্ব দেন আমাকে, আমি সেটার জন্য প্রস্তুত আছি। ব্যাপারটা বলছেন ফতুল্লাহ সিদ্দিকীগঞ্জ তো অবশ্যই ইনশাল্লাহ। আর আমি আরেকটা জিনিস আমি তোমাকে বলি, আমি কিন্তু লাস্ট 35 ইয়ার্স ইন্টেলেকচুয়ালদের সাথে আমি রাজনীতি করে আসছি। কেউ হার্ভার্ডে পড়ে, কেউ ঢাকা ইউনিভার্সিটি পড়ছে, কেউ ঢাকা মেডিকেলে, কেউ অক্সফোর্ডে, কেউ লিডেনে, কেউ ক্যামব্রিজে। এদের সাথে রাজনীতি করেছে। আমি বুঝি না তা না, আমি সাইকোলজি বুঝি, আমি ফিলোসফি বুঝি, আমি সবকিছুই মোটামুটি বুঝি, ঠিক আছে? বুঝি না তা না। হয়তো আপনি বলতে পারেন, তুমি বলতে পারো যে ওখানে নতুন, হ্যাঁ এটা আমি স্বীকার করি, বাট আমার যে এখন নতুন বাংলাদেশের রাজনীতি নতুন ভাবেই হতে হবে না, একটু ডিফারেন্ট ওয়েতে হতে হবে, নইলে হবে কি যে লাও সেই কদু হয়ে যাবে, ঠিক আছে? এবং এটাই আমরা চাই না। না, এবং আই এম শিওর আপনার ছেলে যে এই কথাটা বলেছে, ছোট ছেলে, আমরা যখন 16 বছর বয়স ছিল, আমরা কিন্তু আমাদের এভাবে বলিনি। সেটাই। সো এই জেনারেশন অন্যভাবে চিন্তা করে। না না, আমাকে কোথায় হিট করছে, মানে তুমি চিন্তা করতে পারছো? ইট কেম ফ্রম হার্ট। হ্যাঁ, মানে সে আমাকে বলছে যে তুমি এমন রাজনীতি করো না যেন তোমার অ্যাবসেন্সে আমি যখন চলে যাব আমাদের অপমানিত হইতে হয়। তুমি এমন রাজনীতি করবা মানুষ তোমাকে আমাদেরকে মাথার উপর, ঠিক আছে? এটা কত বড় একটা কথা, তুমি চিন্তা করতে পারছো? হ্যাঁ, তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা, ঠিক আছে? আমার ফ্যামিলি একদম নিয়ে এটা একটা। আর আমার আব্বা একজন, উনি হি ওয়াজ এ স্পিরিচুয়াল ডাইমেনশন লিডার, আধ্যাত্মিক নেতা, উনি কিন্তু বিশ্বের ছিলেন, ঠিক আছে? ওনার অনেক ফলোয়ার্স আছে এই দেশে বিদেশে। হ্যাঁ, সো আমি চাইলেই কিন্তু আমি একটা মানে করতে পারবো না, একটা অপকর্ম করতে পারবো না। ইচ্ছে করে আমার রক্তের মধ্যে তো এটা কাজ করে ব্যাপারটা, জি, ঠিক আছে? এখন অনেকের টাকা পয়সার অভাব নাই, সহিং করছে, করছে, হ্যাঁ করবে, করছে। আমি আমার সাধ্য অনুযায়ী, আমার আছে, আমার কাজিনদের আছে, বোনদের আছে, আমার বন্ধু বান্ধব আছে, কিছু শুভাকাঙ্ক্ষী আছে, ওটা দিয়ে আমি আমার মিনিমামটা চালিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে, ঠিক আছে? বাট আমি ওটা নিয়ে আমি কোনো চিন্তা করি না ভাই। আমার সবচেয়ে বড় জিনিস হলো, আমি সবচেয়ে যেটা বড় জিনিস যেটা মনে করছি, আমার জনগণ যদি আমাকে ভালোবাসে, জনগণ যদি আমাকে চায়, জনগণ যদি মনে করে, রিয়েলাইজ করে, ফিল করে যে না উনি যোগ্য, ওনাকে দিয়ে কাজ হবে, তাহলে আমাকে আমি যেন। মিজান ভাই, আর বেশি দিন নাই, কদিন পরে নির্বাচন,
এবং তার কিছুদিন পরেই বোধহয় নতুন করে আমরা জেনেও ফেলবো যে কারা কারা নমিনেশন পাচ্ছেন। ইনশাল্লাহ উইশ ইউ অল দ্য গুড লাক, এবং আপনি সামনে যে কাজ করছেন সেটা আমাদের জেনে ভাল লাগলো, এবং আমার জানিয়েও ভাল লাগবে এই শোটা যখন আসলে ফাইনালি। না, আমি তোমাকে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ তুমি আমার সাথে যোগাযোগ করেছো, আমাকে নিয়ে এসেছো এখানে, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবং তোমার মাধ্যমে তুমি একজন দেশের প্রথম সারির 2-4 জনের একজন, আর যে তোমাকে অনেকে চেনে, কোটি কোটি ভক্ত তোমার সাথে আমি কাজ করেছি রেডিও টুডে, তখন আমি দেখেছি তোমার ক্রেজ, তোমাকে আমার হিংসে হতো। হ্যাঁ, তোমাকে আমার অনেক হিংসে হতো যে সালমান যে আমরা এত বছর কাজ করছি, আমাদের তো কোনো রেসপন্স এইভাবে না, সালমান আর যে হয়ে কিভাবে যে রেগুলারই করতো। তো এনিওয়ে, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আরো কথা হবে। ইনশাল্লাহ, তুমি ভালো থেকো। ওকে।